This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বিকেল ৫টা মানেই পাঁচ কথা আর পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর সেই খবরের গভীরে ঢুকে চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলো থাকছে প্রথমেই দেখাই পাঁচ কথার দুটো ইস্যু, বিগ বলে দেখাই প্রথম ইস্যু। আজকে পাঁচ কথার প্রথম ইস্যু গোটা যুদ্ধ। কেন বলছি দেখাবো, বলবো। ইস্যু ২, একা খামে নেই, পাশে আছে সঙ্গে নেই। দেখাবো বিস্তারিত পাঁচ কথায়। আজ পাঁচ কথার শুরুতে যুদ্ধে নজর রাখতেই হচ্ছে, তার কারণ 12ই জুন রাতে যুদ্ধ শুরু হয়েছিল এবং ইরানে হামলা চালায় ইসরায়েল। কাল রাতে নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপরও আমরা দেখেছি আজ সংঘর্ষ শেষ হয়নি। সেই খবর বিশদে বলবো, তার আগে কয়েকটা তাৎপর্যপূর্ণ কথা। যুদ্ধের সংজ্ঞা কি বদলে দিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ? রঘু ডাকাতের জামানা কি ফিরে এলো, যেখানে আগে জানিয়ে মারে কিন্তু কতটা মারে সেটাই বিচার্য। মক ফাইটিং কি ধরা পড়ে যাচ্ছে? তাই কি যুদ্ধের মধ্যেও তেলের দাম পড়ে গেল? কাতারের দোহা 2022-এর 18ই ডিসেম্বর এই শহরেই ফুটবল বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসি। সোমবার রাতে সেই শহরেই হুলস্থুল। দোহা বিমানবন্দর বন্ধ, কাতারের আকাশ জুড়ে রেড সিগন্যাল। নোটাম জারির কিছুক্ষণের মধ্যেই দোহার আকাশে পরের পর ইরানি মিসাইল ধ্বংস করতে শুরু করে কাতারের এয়ার ডিফেন্সও। সবাই ভেবেছিলেন যুদ্ধের পরিধি আরও বাড়বে, কিন্তু হলো উল্টোটা। কাতারে ইরানি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। সাধারণত যুদ্ধের তীব্রতা বাড়লে তেলের দাম বাড়ে, উল্টোটা হলো কেন? সোমবার রাতে 1:15 নাগাদ গোটাটা স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখেন, আমাদের স্ট্রাইকের সরকারি প্রত্যাঘাত করলো ইরান, যদিও খুবই দুর্বল বদলা। 14টি মিসাইল ছুড়েছিল, 13টি নামানো হয়, একটি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। ট্রুথ সোশ্যালে লেখা পোস্টের একেবারে শেষে বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আগেই নোটিশ দিয়ে হামলার পর ইরানকে ধন্যবাদ, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার ইরান শান্তির পথে এগোতে পারে। ইরান হামলা চালিয়েছিল কাতারের আল উদেইদ মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে, পশ্চিম এশিয়ার আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। 10,000 সেনা, একাধিক মার্কিন যুদ্ধবিমান থাকে এই ঘাঁটিতে। হামলার খবর থাকায় আগে থেকে ঘাঁটি ফাঁকা করে দিয়েছিল আমেরিকা। এখন প্রশ্ন উঠছে, এ কি তবে গটার যুদ্ধ? লোক দেখানো হামলা চালিয়ে যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছিল ইরান? আরও একবার শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরতে মরিয়া ট্রাম্প? কারণ ভারতীয় সময় রাত 3:30টায় নিজেই সংঘর্ষ বিরতি দাবি করেন ট্রাম্প। শান্তি সপক্ষে আরও একবার সরব হন। শান্তি কিভাবে এলো? এর উত্তরও তাৎপর্যপূর্ণ। B-2 বোমারি বিমানের পাইলটদের ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প। B-2 পাইলটরা নিখুঁত নিশানা করতে না পারলে ডিল হতো না বলছেন ট্রাম্প। তবে কি বোমা মেরেই শান্তি আনলেন ট্রাম্প? বোমা মেরে শান্তি আনলেও কি নোবেল শান্তি পুরস্কার মিলতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি কি আদৌ আসবে? ট্রাম্পের সংঘর্ষ বিরতি ঘোষণার পর ইরান এবং ইসরায়েল দুই তরফেই সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়, যদিও তারপরও পাল্টা হামলা থামেনি। ইসরায়েলের বিশ্বসেবায় বড়সড় মিসাইল হামলা চালায় ইরান, নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানকে সমঝে দেওয়ার হুমকিও দিয়েছেন। নোবেল পেতে মরিয়া ট্রাম্পের বার্তা, সংঘর্ষ বিরতি চলছে, দয়া করে লঙ্ঘন করবেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি কি? ইরানের হামলার পর পাল্টা হামলার পথে ইসরায়েল, বোমারু বিমান নিয়ে ইরানের পথে ইসরায়েল। পাইলটদের ফেরানোর বার্তা ট্রাম্পের। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ভঙ্গে ক্ষুব্ধ ট্রাম্প। যুদ্ধবিরতি ভঙ্গ মস্ত ভুল বলছেন ট্রাম্প। Both violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it, okay? যুদ্ধ থামাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন? নিজেই 3 দিন আগে গোটা দুনিয়াকে জানিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারই লক্ষ্য মার্কিন প্রেসিডেন্টের। To give you the Nobel Prize for Rwanda, and if you look, the Congo or
You could say Serbia, Kosovo. You could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. আর এদিকে গোটা মুসলিম বিশ্বে একাকী খামেনি। পাশে আছে সঙ্গে নেই, তাই কি একা খামেনেই? 12 জুন রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল, সেই শুরু। 21 জুন পর্যন্ত ইরান ইসরায়েলের ডুয়েল চলছিল। শনিবার রাতে আমেরিকার এন্ট্রি, B-2 বোমারু বিমান, সাবমেরিন নিয়ে ইরানের 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা। ইরাকের পর পশ্চিম এশিয়ার আরও এক দেশে আমেরিকা স্ট্রাইক। তারপরও হাত গুটিয়ে মুসলিম বিশ্ব। কিছু মুসলিম দেশ ইসরায়েলি হামলার প্রতিবাদ করেছে বটে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই লোক দেখানো। স্পষ্টতই আমেরিকার হাতিয়ার ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মুসলিম বিশ্বে শিয়া সুন্নির ভাগাভাগি এগিয়ে রাখছে আমেরিকা ইসরায়েলকে। পশ্চিম এশিয়ায় ইরান, ইরাক, বাহরিনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। ইয়েমেন, লেবাননেও শিয়ারা সংখ্যায় বেশি। সৌদি আরব, সিরিয়া, জর্ডান, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহিতে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। সুন্নি শাসকরা বহুদিনই ইরানের আয়াতুল্লাহ শাসনের বিরুদ্ধে। এখন সেই অবস্থান আরও প্রকট হয়ে উঠছে। লেবাননে শিয়া বেশি, কিন্তু লেবাননের বর্তমান শাসক ইরান বিরোধী। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহকে খাঁচায় বন্দি করে রেখেছে লেবানন, কিছুতেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা করতে দিচ্ছে না। সিরিয়ার প্রাক্তন শাসক বাশার আল আসাদ ইরানের বন্ধু ছিলেন, কিন্তু বাসাদ বিদায়ের পর সিরিয়া এখন আহমেদ আল শারার হাতে, যার রিমোট আমেরিকার হাতে। ফলে সিরিয়ার জমিও ইরানের হামলা আটকাতে ব্যবহার করতে পারছে ইসরায়েল। জর্ডানও তাই। জর্ডানের আকাশে বারবার কাবু হয়ে যাচ্ছে ইরানের মিসাইল। সৌদি আরব আগেই খোলাখুলি ইরানের বিরোধিতা করেছে। ইরানকে শয়তান, সাপের ফনা বলে দেখে দিয়েছে সৌদি। 2015-এ আমেরিকা ইরানের পরমাণু চুক্তির কড়া বিরোধিতা করেছিল সৌদি। এই সেদিনও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা ছিল, ট্রাম্পের নতুন অফার মেনে নাও, না হলে ইসরায়েলি হামলার সামনে পড়ো। মার্চে একই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিও। এই দুই দেশের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা তথ্য ইসরায়েল আমেরিকার হাতে তুলে দেওয়ার অভিযোগ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এখন মুখে যাই বলুন, ইসরায়েলি হামলার কথা আগে থেকে জেনেও চুপ করে বসেছিলেন বলেই খবর। আসলে সুন্নিরা এখন বড় সুযোগ পেয়েছে। ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশে শিয়া মিলিশিয়াকে উস্কানি দেওয়ার অভিযোগ। ইরানের লক্ষ্য ছিল বাহরিন, ইরাক, ইয়েমেনে শিয়া শাসন প্রতিষ্ঠা করা। সেই পুরনো হিসেব এখন বুঝে নিতে চাইছে সুন্নিরা। এখানেই আমেরিকা ইসরায়েলের লাভ। এই মুহূর্তে গোটা বিশ্বে মুসলিম জনসংখ্যা মোটামুটি 200 কোটি। এর মধ্যে শিয়ারা বড়জোর 20 থেকে 25 কোটি। সুন্নিদের তুলনায় সংখ্যালঘু। এই অঙ্কেই মুসলিম বিশ্বে ইরানও আজ কোণঠাসা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তান আমেরিকার বন্ধু, বাংলাদেশেও আমেরিকার বন্ধু। মুসলিম দেশ হলেও তাই ইরানের পাশে সেভাবে দাঁড়ায়নি দুই দেশ। আর মুসলিম দুনিয়ার ভূমিকায় ক্ষুব্ধ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। अफसोस तो मुझे इस बात का ही है, मुस्लिम ममालिक जो वहां पे हैं कि वो चुपचाप बैठे हो तमाशा देख रहे हैं। आज इसका हाल यह है, कल दूसरों का भी हाल होगा। मैं आपको बता देता हूँ, कल दूसरे भी इसमें आएंगे और अमेरिका उनको भी ख़त्म करने की कोशिश करेगा, जो आज खामोश है। ফারুক আব্দুল্লাহর বক্তব্য আমরা শুনলাম। সৌদি আরব থেকে তুরস্ক, পশ্চিম এশিয়ার কোনো দেশই সেভাবে ইরানের পাশে দাঁড়ালো না, কিন্তু কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর কি বলছেন শোনাবো। গ্লোবাল ইসলামিক যে ভিশন ইরান দেখে বা খোমেনি দেখে বা আয়াতুল্লাহরা দেখেছে দীর্ঘদিন ধরে, এর আগের রুহুল্লাহ খোমেনি, আজকের আয়াতুল্লাহ খামেনি, এদের ভিশনটা সামহাও একটু স্লাইডলি বলা হয় শিয়া ভার্সন অফ ইসলাম, একটু কিন্তু লেস র্যাডিক্যাল, কিন্তু খোমেনির ভার্সন অফ ইসলাম কিন্তু বেশ র্যাডিক্যাল। এবং আপনি জানেন সেখানে মেয়েরা হিজাব নিয়ে তাদের দীর্ঘদিনের প্রতিবাদ, কিভাবে তারা খামেনি হিজাবকে রীতিমতোভাবে ইম্পোজ করেছে, মাহসামিনীর লড়াই। কিন্তু মিডল ইস্ট আজকে যদি আপনি দেখেন, সৌদি আরব থেকে শুরু করে এমিরেটস, কাতার, ওমান, এরা কিন্তু মডার্ন ইসলামের দিকে ঝুঁকছে। মিডল ইস্টের যারা প্রমিনেন্ট অ্যাক্টার্স, তাদেরকে কাছে পাওয়াটা ইরানের কাছে বেশ টাফ। এই জন্যই, কারণ ইরান ট্র্যাডিশনালি কোনোদিন তাদেরকে
সেইভাবে সাপোর্ট করেনি, এবং অন্যদিকে তারা গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু ইউনাইটেড স্টেটসের ব্লকের সাথে আছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের লাগাতার হামলা ইরানের। ইসরায়েলের দিকে 6 দফা মিসাইল হানা। মধ্যরাত থেকে দফায় দফায় আছড়ে পড়ে মিসাইল। তেল আভিভ, বেরশেবা সহ একাধিক শহরে হামলা ইরানের। रोहित जरा इस किताब को भी दिखाइए, बड़ा अच्छा रेफरेंस है इसका। अब देखिए कि ठीक उस विध्वंस की इमारत के बीच में ये किताब है, जिस किताब का नाम है सुसाइड, और ये राइटर जो है एमिली डुरखेम की किताब है ये सुसाइड। और जाहिर है मुझे नहीं पता कि ये सुसाइड किसका है। ये सुसाइड ईरान ने किया है, या सुसाइड इजराइल ने ये जंग छेड़कर की है, या फिर सीज फायर के नाम पर प्रेसिडेंट ट्रंप को इंगित करने वाली ये सुसाइड नाम की किताब का एक सांकेतिक महत्व। लेकिन इसमें कोई दो राय नहीं कि अभी के जो हालात हैं इसको देखकर तो मुझे नहीं लगता कि इजराइल अब सीज फायर को इतनी आसानी से मानने वाला है। जिस तरह से यहाँ पर देखिए, यहाँ का जर्रा जर्रा इस बात की गवाही दे रहा है, और TV9 के कैमरे पर उन तबाही की एक एक तस्वीरों को हम दिखाने की, बताने की कोशिश कर रहे हैं। देखिए सामने की बिल्डिंग में सुरक्षाकर्मी और राहतकर्मी यहाँ पर कोशिश में लगे हैं कि अगर कोई दबाव हो तो उसको बाहर निकाला जा सके। वहीं इस पूरी बिल्डिंग के एक एक कोने को जो है अभी सर्च किया जा रहा है। जिस तरह की परिस्थिति बनी है इसे देखकर तो साफ तौर पर यह लग रहा है कि इन तस्वीरों के बाद कहीं से भी किसी भी तरीके से, अगर मैं आपको ये कहूँ कि सीज फायर का कोई चिन्ह तो यहाँ मुझे नहीं दिखाई देता। आप देखिए कि इजरायली पुलिस फोर्स की तरफ से मैं देख रहा हूँ कि लगातार ये ड्रोन कैमरे के साथ शायद कोशिश कर रहे हैं कि ऊपर से या अलग अलग एंगल से, या कई बार ये ड्रोन अपने कैमरे के साथ अंदर में जाकर बहुत सारे हिस्से से ये देखने की कोशिश कर रहा है कि अगर कहीं से कोई निशान मिले जिससे ये पता चल सके कि इन मलबों के ढेर में, इस विध्वंस के बीच में, इन तबाही के तमाम सबूतों के बीच में अगर कोई ज़िंदगी किसी भी तरह से कराहते ही सही, लेकिन अगर वो बची भी हो तो उसको भी ढूंढा जाए, तलाशा जाए। तो ये हाल है यहाँ इस वक्त इजराइल के बीरशेबा के इलाके में। ये छोटा सा इलाका, लेकिन पिछले एक हफ्ते से ये दुनिया भर में सबसे अधिक चर्चा का विषय रहा, क्योंकि एक हफ्ते के दरमियान तीन बड़े हमले इस छोटे से बीरशेबा के इलाके में हुए। 24 ঘন্টায় কেন মাত্র 4 জন গ্রেফতার? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তামান্নার মা। 24 ঘন্টায় বিচার না পেলে কোর্টে যাব, সিবিআই এর কাছে যাব, জানালেন নিহত ছাত্রী তামান্নার মা। যুদ্ধক্ষেত্র নদিয়াও। কালীগঞ্জে উল্লাসের বোমায় রক্তাক্ত শৈশব। মোলান্দি গ্রামে বোমায় শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ধরপাকড়। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ 4 তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ঘটনার পরপরই দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গতকালই অভিযুক্ত আদর শেখকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম উঠে আসে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে 3 জনকে গ্রেফতার করা হয়, আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে মোলান্দি গ্রামে বাড়ি বাড়ি তল্লাশি। কৃষ্ণনগর জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। আজও বিস্ফোরক তামান্নার মা। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, যারা অ্যারেস্ট হয়েছে সবাইকে, আমি তো সবাইকে চিনি। আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি। আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না। তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না। ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব। আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব।
বিরোধী রাজনৈতিক দল করার মাসুল গুনতে হলো মেয়েকে। ওড়িশা থেকে মুলান্দি গ্রামে ফিরে হাহাকার মেয়ে হারা বাবার। পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্ত চাই দাবি নাবালিকার বাবার। আদালত থেকে শুরু করে যতদূর যেতে হয় যাব বললেন মৃত নাবালিকার বাবা। কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? এই দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে দল লিখে এরকম। আপনারা তাই বলে বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে? পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? পুলিশ থাকলে এইগুলো হয়, পুলিশ থাকলে। সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? উপনির্বাচনে জয় আর সেখানে বিজয় মিছিল, আর সেই বিজয় মিছিলে সকেট বোমার আঘাতে আহত, তারপরে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। আর এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক তরজা চলছেই। তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বিজেপির বক্তব্য রইল। মহিলা এতটা ইনসেন্সিটিভ, তার পার্টির লোকেরা হারমাদ, এটা তো গুন্ডা, এই জিহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে। এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন করে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন। যারা হাওড়ার আমতায় তৎকালীন অবিভক্ত কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে 7 জন লোকের কনুই থেকে হাত কেটে নেয়, সেই সিপিএম সন্ত্রাস নিয়ে জ্ঞান দেবে, এটা বরদাস্ত করা হবে না। ভাজপা রাজ্যে যা যা চলছে, যে সন্ত্রাস হয়েছে, মহিলাদের উপর যা যা অত্যাচার হয়েছে, তাদের কাছ থেকে জ্ঞান শুনবো না। এটা তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বের থেকে গোটা দল বলছে ফাঁসি দাও, শাস্তি দাও, ধরে আনো, যে দল করুক, যদি তৃণমূল করে তাহলে ধরে আনো। এইটাই হচ্ছে তৃণমূল। কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে মুখ খুলতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। গতকাল ভোটের ফল প্রকাশের পর শাসক দলের বিজয় উৎসব থেকে হামলার জেরে 10 বছরের এক ছাত্রীর মৃত্যু হয়। সূত্রের খবর, কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীকে সর্বসমক্ষে বেশি মুখ খুলতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। যা বলার দল বলবে। নির্বাচনের ফল প্রকাশের আগের দিন সমাজ মাধ্যমে অশান্তি এড়ানোর বার্তা দেন আলিফা আহমেদ, কিন্তু ফল ঘোষণার দিনই বোমার আঘাতে মৃত্যু হয় এক শিশুকন্যার। ঘটনার পর নিজের মানসিক বিপর্যস্ত হওয়ার কথা বলে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন জয়ী এই তৃণমূল প্রার্থী। এবার সরাসরি আলিফাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আলিফাকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, কিছু জানতে পারলে? দেখো, সূত্র মারফত আমরা যা জানতে পারছি তা হলো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তার যে ঘর রয়েছে সেখানে নদিয়ার বিধায়কদের সঙ্গে যখন কথা বলছিলেন সেই সময় তিনি নদিয়ার বিধায়কদের বলেন যে আলিফাকে বলে দেবেন এত বেশি কথা না বলতে, যা বলার দলীয় নেতৃত্ব বলবেন, সব বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক মহল মনে করছে যে আলিফা আহমেদ ফলাফলের আগের দিন রাতে যেভাবে পোস্ট করেছিলেন, অশান্তি এড়ানোর বার্তা দিয়েছিলেন, এবং গতকালও তিনি যেভাবে তামান্নার মৃত্যুর পর দেখা গিয়েছে যে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে মানসিক বিপর্যয়ের কথা বলছেন, এই যে ঘটনা ঘটেছে তা নিয়ে ভেঙে পড়ার কথা বলছেন, সেই সমস্ত প্রসঙ্গেই হয়তো কোনোভাবে ভাবমূর্তি দলের কোথাও একটা আঘাত লাগছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবং দলীয় নেতৃত্ব। সেই বার্তা ইতিমধ্যেই আলিফা আহমেদের কাছে পৌঁছে দিয়েছেন বলেই আমরা জানতে পারছি। তবে কয়েকদিনের মধ্যেই আলিফা আহমেদ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে। প্রদীপ্ত, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা খবর, হাইকোর্টে এসএসসি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা মামলায় প্রশ্নের মুখে সিবিআই। এসএসসি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় চাকরি বিক্রি, কোন নথিতে সিবিআই এমন তথ্য পেল? প্রাথমিক সিবিআই চার্জশিটে তথ্য এলো কিভাবে? সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আরও একবার আপনাদের জানাই, হাইকোর্টে এসএসসি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা মামলায় প্রশ্নের মুখে সিবিআই। কি প্রশ্ন আদালতের জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। সুপার নিউমারি পোস্ট নিয়ে আগেই প্রশ্ন আদালত এবং সেখানে আপাতত স্থগিতাদেশ রয়েছে, অর্থাৎ এই পোস্টে কোনো ধরনের নতুন নিয়োগ নয়। বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে সিবিআই জানায় যে তারা এই বিষয়ে তদন্ত করছে। সে সময় জানতে চান যে আদৌ কি শিক্ষা কর্মশিক্ষা ও চাকরি বিক্রি হচ্ছে, কারণ এর আগে এসএসসির অন্যান্য ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম স্তরের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছিল, শারীরিক শিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রেও কি একই রকম চাকরি বিক্রি হয়েছিল?
সিবিআই এর কাছ থেকে আপাতত এই প্রশ্নের উত্তর চেয়েছে আদালত। আগামী 1 জুলাই সিবিআই উত্তর জানাবে। একই সঙ্গে ওই মামলা থাকছে। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী। এবার আবহাওয়ার খবর। ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে কাল উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতি শুক্রবারও। প্লাবিত পশ্চিম মেদিনীপুরের 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।